এরাই হলো রাজা দশরথ ও তার মন্ত্রী সেনাপতিগণ। তাই তার সকলে মিলে নিজের রাজসভায় করেছে আগমন। দেখতে দেখতে আমার চার পুত্রের নাম লক্ষণ শরৎ শত্রুঘ্ন অনেক বড় হয়ে গেছে এবং আমি তাদের বিবাহ দিয়েছি। তাহলে আমার মন্ত্রী সেনাপতি আজ আমি মনে মনে মনস্থির করেছি বংশের পূর্বপুরুষের নেই আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র বৈঠকটা রাজা করে তার হস্ত সন্ন্যাস গ্রহণ করতে চাই। তোমাদের কি মতামত তা তোমরা আমার কাছে এখনই প্রকাশ করো। মহারাজ মহারাজ এতটি উত্তম সংবাদ মহারাজ, এতটি আনন্দের সংবাদ আমরা সকলে চাই, আমরা সমস্ত অযোধ্যাবাসী চাই আপনার তো রাজা হোক রামচন্দ্র, এতে আমাদের পূর্ণ সমর্থন আছে মহারাজ, এতে আমাদের পূর্ণ সমর্থন আছে। তাই ওরে আমার মন্ত্রী সেনাপতি রাজ্যবাসী গো, তাহলে আর বিলম্বের নাহি প্রয়োজন, তোমরা এক্ষুনি ছুটে যাও আর অযোধ্যা নগরের প্রতিটি দাঁড়ে দাঁড়ে জানিয়ে দাও কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। তাই যেন সমস্ত অযোধ্যাবাসী রাজ দরবারে এসে আমার ছেলে রামকে সবাই রাত করে আশীর্বাদ করি। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মহারাজ, তাই করে আমরা এক্ষুনি ছুটে যাবো আর অযোধ্যা নগরের প্রতিটি দাঁড়ে দাঁড়িয়ে জানিয়ে দেবো কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। তাই যেন সমস্ত রাজ্যবাসী রাজ দরবারে এসে আমাদের ঠাকুর রাজা রামকে সবাই আশীর্বাদ করি। তাই করে মহারাজ, তাই করে আমরা চললাম মহারাজ, আমরা চললাম মহারাজ, আমরা আজ ঘোষণা করে দেবে কাল সুপ্রভাতে অযোধ্যা রাজা হবে রামচন্দ্র। আর ওদিকে সেই সংবাদ পৌঁছে দেওয়ার জন্য আজ অযোধ্যার রাজ্যপাল ছুটে চলেছেন অযোধ্যা নগরের গলিতে গলিতে। ওই আমার কোড়ারে কি হলো ওর বিমান যায় বৈরাগী আরা ওই আমার কোড়ারে কি হলো বিরিঞ্চি খোড়া ওর বিমান যায় বৈরাগী কি করবি দরকার লাগেছিল খাবার আমার পুরারে ওই আমার পুরারে তোরে ওই আমার পুরারে ওই আমার পুরারে তোর বিহার যায়
ওই আমার কোয়ারে ওরে বিনায় কি বাবা আমি হাসতে হাসতে কোথায় এসে পৌঁছে গেলি রে বাবা পুরুলিয়া মানবাজার মেন রোডে আমি হাসতে হাসতে তালতল হাতে এসে পৌঁছেছি বাবা তো যেদিকে ভাবছি শুধু গাছতল গিলাই গরু বসে বসে আছে যদি আমি গরুর মালিক গিলাকে জানি যে এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে বাবা কোন মারার নাম বলে দিল আমি নিজে ভুলে গেলি তো বলি গো মামা সে চাচি দেখে দিলে তোমাদের কে বলছি গো বলি আমি কোন রাস্তা এসেছি তোমরা একটু দিকে বলে তোমরা যে আড্ডায় বসে বসে প্রচুর প্রচুর আর প্রচুর প্রচুর করছো আমি যে তোমাদের গানটা ভুল করে এসে পৌঁছে গেছি আমি ভুল করে আসি নাই বাবা আমি সত্যি সত্যি এসেছি তোমার আমি কি জন্য এসেছি তোমরা জানো কেউ কেউ মনে মনে করছে বাবা মনটা পূজা পাই যায় আট মহলা ঢুকে গেল সেই জন্য আরো কোনো বেলা হবে সেই জন্য দম ছেড়ে আসছে খবর দিতে নাই যে বাবা আমি উঠার জন্য আসি নাই উঠার জন্য আসি নাই আমি কি জন্য এসেছি আমি নিজেই ভুলে গেছি দেখো না আমি ভুলি নাই আমি গোটা কালিন্দি করাটাই আমাকে বলে জানা মস্ত বড় বলি আমি কোনো জিনিসটা ভুলে যাই এই জন্য গোটা কালিন্দি করাকে বলে আমাকে মস্ত বড় বলি তো বাবা বললে হবে নাই তোমাদের গানটা যেরকম দাপট আছে আমি গায়ে ঢুকেই বুঝতে পারিছি তার পাশে কোনো ছেলে মহিলা মদ ঢুকাই যায় 1 নাম্বার 2 নাম্বার হচ্ছে একটা জলও যে তোমরা গানা করছো এটাও একটা বিরাটের ব্যাপার তারাও একটু খেয়াল করে দেখে তারপরে আমি দেখি বলে মনে করেছে দিদিকে বলে মনে পড়েছে তারা আমার কিছু মনেই পড়ে নাই শিব বলে যে বংশী মাতর কারা কাস্টমে পাঠাচ্ছেন ঘুরিয়ে আনতে খুঁজতে খুঁজটা বললে বাইরে মরাবে সামনে লড়াইতে আমি এসেছিল তারা মনে পড়েছে বলি শোনো শোনো মাসি পিসি কাকে দেখে তোমাদেরকে বলছি গো মাসিরা এই বাবা ওই কালী শুক্র ভাদ্র ছটা রাজা হবে রামচন্দ্র তাই তোমরা সকলে রাজ দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই আশীর্বাদ করবে শুনতে পালে না গো এমন বাবা গালে হাতে নিয়ে বসে আছে আর গিদির আইসো আমার কথাটাকে মন দিয়ে শোনো বাবা অনেক গায়ের লোক পৌঁছতে পারে নাই এই তেচারা লোক মিলে এখনো পৌঁছতে পারে নাই তোমরা সকালে যদি এসে সুঝাই তো বলে দিবে বলি কালী শুক্র ভাদ্রে মানে কালী সকালে ওই ছোট্টা রাজা হবে রামচন্দ্র তাই তোমরা সকলে রাজ দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই আশীর্বাদ করে আসবে তাই রইল খবর দাঁড়াও গো শুধু তোমরা বললে হবে না বাবা বলে স্কুল করানোর দিকে আমার কাকা যেটা মশা পিঠা গিলা বসে আছে বয়স্ক দাদু মিলা ওদের তো একটু খবরটা দিয়ে দিই তারপরে আমি আসতে চলে যাবো ঠিক আছে তারা একটু কাকা যেটা গিলা বলে দিয়ে দিই বলে কাকা ঘুরা মশা পিঠা বিশেষ করে বয়স্ক দাদু গিলা বলে এবং রামচন্দ্র তাই তোমরা সকলে রাজ দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই আশীর্বাদ করে আসবে বিশেষ করে বয়স্ক মানুষ গিলা পৌঁছবে রে বাবারা বিশেষ করে বয়স্ক মানুষ গিলা পৌঁছবে দাদু বলি শুনতে পাচ্ছ না বলি তোমাকে তো যাতেই হবে কারণ তুমি বয়স্ক মানুষ বড় বুঝলে তো রাজা আজকালের চ্যাংড়া ছেলেকে যাবে তার কুলার মতন মোবাইল নিয়ে সেলফি করবে তাই বাবা তোমাদেরকে যেতে হবে আমাদের রামকে আশীর্বাদ করতে হবে তাই একবার বলে দিচ্ছি বলি কালী শুক্র ভাদ্র ছটা রাজা হবে রামচন্দ্র তাই তোমরা সকলে রাজ দরবারে যাবে আর আমাদের নতুন রাজা রামকে সবাই আশীর্বাদ করে আসবে তাই রইল খবর
তার সন্ধ্যার বাদ্যকারা যে সন্ধ্যাটা করে প্রতিকে অলিতে বলিতে ঘোষণা করে গেলেন কাল সন্ধ্যা ভালো সন্ধ্যা রাজা হবে রামচন্দ্র। আর ওদিকে চিন্তিত মহারানী কই কই ওর সাথে মন্থরা। আজ তাই মহারানী কই কই তার সঙ্গে সাথীদের নিয়ে আজ নিজ হত্যালয় থেকে করেছে আগমন। এবং মিনার মাই কি হলো মনে করেছিল এবং মিনার মাই মনে করেছিল বলি মহারানী কই কই বলি মহারানী কই কই বলি কালো ছটায় আমার রাজা হুদায় আমি সেই সংবাদ তোমার কাছে নিয়ে এসেছি জানি ছেলে মন্থরা এতটি আমাদের সংবাদ নিয়ে এসেছি আমার কাছে আমরা তো সকলে জানি তাহলে আমাদের শ্রেষ্ঠ পুত্র রামচন্দ্র হবে অযোধ্যা রাজা এতটি আমাদের সংবাদ নিয়ে এসেছি আমার কাছে বলি মন্থরা বলি আমার কাছে এই খুশির সংবাদ আনার জন্য এই কথা তোমার জন্য আমি সুন্দর আমি পুরস্কার পেয়েছি এই পুরস্কার পুরস্কৃত করলাম মরে যায় ভগবান বাবা বলি মহারানীর বিচার করি বলি মহারানী কই কই বলি রাম রাজা হবে
তাতে তোমার তো আনন্দ কি ছিল বাড়ি বাড়ি করে তুই ও কথা বলিস না রামকে আমাদের শ্রেষ্ঠ পুত্র রামকে মামা বলে যাবে তাই রাম রাজা বলে আমার কোনো দুঃখ নেই রে বর্ষা রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই আজ আমি মহারানী কই কই করে বুঝাই কি করে আমি মহারানী কই কই ভিতরে কই মহারানী কই কই এদিকে শোনো বলি তুমি কি ভেবে দেখেছো রাম যদি অযোধ্যা রাজা হয় তাহলে তোমার ছেলে ভরত হবে রামের দাস আর তুমি হবে প্রসন্নার দাসী তাই তোমার মরণ অনেক ভালো লাগে তুমি মরে যাও আমি আমার ছেলে রামকে বেশি ভালোবাসি তাই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই রাম রাজা হলে আমার কোনো দুঃখ নেই বলি মহারানী কই কই তুমি কি ভেবে দেখেছো তুমি একবার ভেবে দেখো রাম যদি অযোধ্যা রাজা হয় তাহলে তোমার ছেলে ভরতের বংশে কেউ কোনোদিন অযোধ্যা রাজা হতে পারবে না আর তুমি যদি আমার কথাই চলো না আমি কিন্তু তোমার ছেলে ভরতকে অযোধ্যা রাজা বানিয়ে দেবো তুমি অযোধ্যা রাজা তুমি মনে করা আমার কাছে আমার ছেলে অযোধ্যা রাজা আজকে আমাকে যা বলবি আমি তাই করবো আমার ছেলে এই অযোধ্যা রাজা তুই আমাকে একবার খুলে বললাম মহারানী কই কই এইদিকে শোনো এটা আপনি গোপনীয় কথা তোমার মনে পড়েছে পূর্বে দেওয়া সংগ্রামের যুদ্ধের সময় যখন মহারাজা দশরথ ছোট অবস্থায় এসেছিল তোমার কাছে তখন তুমি মহারাজা দশরথকে সেবা শুশ্রূষা করে সুস্থ করেছিলে সেই খুশি করে মহারাজ দশরথ তোমার দুটা বর দিতে চেয়েছিল আজ তুমি মহারাজের কাছে সেই দুটা বর কে নাও না আজ তুমি মহারাজের কাছে সেই দুটা বর কে নাও আমার মনে পড়েছে সেই পূর্বের কথা এই বন্ধুরা আজ আমি মহারাজের কাছে কি বল চাইবো কি বল চাইলে আমার ছেলে খরচ করে এই অযোধ্যার রাজা বলি মহারানী কই কই তুমি ভেবে নাও তুমি মহারাজের কাছে দুটা বর চেয়ে নাও একবারে তোমার ছেলে খরচকে করো অযোধ্যার রাজা আর একবারে রামকে করো আজ আমি তাই করবো আজ আমি মহারাজের কাছে দুটা বর চেয়ে নেবো একবারে আমার ছেলে খরচ করে এই অযোধ্যা রাজা আর একবারে রাম তুমি কি ভেবেছো মহারাজ এত বড় কথা বলছে যে তুমি মহারাজকে দুটা বর খুঁজবে আর মহারাজ তোমাকে দিয়ে দিবেন দিবেন ভাই একটা কথা মনে রাখো প্রথমে তুমি মহারাজকে প্রতিজ্ঞাবদ্ধ করাবে তারপরে তুমি মহারাজের কাছে ওই দুটা বর চাইবে ওই দেখো মহারানী মহারাজ মনে হয় অন্তরের দিকে আসছে আমি এখন আসি রানী আমি এখন আসি মাটিতে পড়ে রয়েছে কেন তোমার কি হয়েছে আমি আজ তুমি শিক্ষক ছেড়ে এইভাবে মাটিতে পড়ে রয়েছে কেন তুমি আমার সাথে কথা বলছে না কেন তুমি আমার সাথে কথা বলছে না কেন তোমার কি হয়েছে আমি তুমি আমার সাথে একটিবার কথা বলো আমার কিন্তু আমার কিন্তু তুমি আমাকে বলছে না তুমি আমাকে বলছে আমি তোমায় বলতে দেবো না কারণ তুমি বলে আমার ধরনের তুমি তো জানো না আমি আমার সমস্ত রাগের চাইতে তোমায় সব চাইতে বেশি ভালোবাসি আর আমাদের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র এই অযোধ্যা রাজা এই আমাদের দিনে তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন তোমার কি হয়েছে না তুমি আমাকে একটি বার খুলে বলো আজ তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো বলো রাজা বলো তুমি আমার কাছ থেকে কি চাও আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি আমাকে তাই দেবে আমি তোমাকে তাই দেবো আমার যদি মুখের কথায় বিশ্বাস না করে যাবি তাহলে আমি আমার ছেলেরা আজ তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তোমাকে তাই দেবো বলে তুমি আমার কাছ থেকে কি চাও তুমি যখন আনন্দের সফল করে আমায় কথা দিলে আমি জানি তুমি তোমার কথা ফেরাত করবে না তাই বলি ওপর রাজা তোমার মনে পড়েছে
এবার সুস্থ করেছিলাম তুমি আমাকে খুঁজে দুটা বর খুঁজে দিয়েছে আমি তো তোমার কাছে সেই দুটা বর চাই না তুমি আমাকে সেই দুটা বর দেবে তুমি আমার কাছ থেকে বর চাও বলে জানি বলো তুমি আমার কাছ থেকে কি বর চাও আজ তুমি আমার কাছ থেকে যা বর চাইছে আমি তোমাকে তাই দেবো আমি আগেই বলেছি জানি আমি আমার ছেলের আমি সমর্পণ করে বলছি আমি হয়তো তোমার কোথায় ভরতে ওঠা না যাবো নিয়ে দেবো রাজি কিন্তু তুমি লালকে বলে দিও না রাজি রামেরা নেই দশরথ রাজা বাঁচবে না রাজি রামেরা নেই দশরথ রাজা আজ তুমি সিংহাসন ছেড়ে এইভাবে মাটিতে পড়ে রয়েছ কেন তোমার কি হয়েছে পিতা আজ তুমি সিংহাসন ছেড়ে এইভাবে মাটিতে পড়ে রয়েছ কেন আর কেনই তা তুমি রাম রাম বলে আমায় ডাকলে পিতা কি হয়েছে পিতা ও পিতা তুমি আমার সাথে কথা বলবে না পিতা তুমি আমার সাথে কথা বলবে না পিতা ও মাতা ও মাতা আমার পিতার কি হয়েছে আজ আমার পিতা আমার সাথে কথা বলছে না কেন মা তুমি তো সকলই জানো মা আমার পিতার কি হয়েছে তুমি আমায় এবার খুলে বলো তোর জন্য তোর পিতার এই দশা কি বললে আমার জন্য আমার পিতার এই দশা বলো বলো আমার পিতার কি হয়েছে তুমি আমাকে একবার খুলে বলো হরিরাম তোর পিতা যে আমার কাছে প্রতিজ্ঞা বলবো তোর পিতা আমাকে দুটা বর দিতে চেয়েছে আর সেই দুটা বর দিতে মাটিতে বলে তোর পিতা এইভাবে মাটিতে পড়ে রয়েছে ও বাবা মানে চোখের চোখে আমার পিতা তোমাকে দিতে পারছে না বলে আমার পিতা এইভাবে মাটিতে পড়ে রয়েছে বলো আমার পিতার কাছে তুমি কি বলছো তুমি আমাকে একবার খুলে বলো হরিরাম তোর পিতা যে আমার কাছে প্রতিজ্ঞা করছো তোর পিতা আমাকে দুটা বর দিতে চেয়েছে এক করে আমার ছেলে ভরতকে করতে হবে এই বছরটা রাজা আর এক করে তুমি হবে এই জন্য আমার পিতা মাটিতে পড়ে রয়েছে এই রাম তুমি করছো বছর বড় পিতা আজকে আমি পরম সৌভাগ্যপূর্ণ পিতা আমার পিতা করার জন্য আমি চলে যাবো 14 বছর কোনো মাসে আমার স্নেহের ভাই পরম এই অযোধ্যা রাজা পিতা সিংহাসন গ্রহণ করুন
ভক্তি করিল সত্য রাজা রামপুরে সত্য বস্ত্র বনবাসী আমি চলে বনবাসী পিতা বিদায় পিতা শর্ত পালনের জন্য রাম লক্ষ্মণ সীতা তারা চলে গেলেন 14 বছর বনবাসে। আর ওদিকে সেই সংবাদ মহারাজ দশরথ জানতে পেরে পুত্রের সঙ্গে মহারাজ দশরথের হায়রাম করতে করতে মৃত্যু হলো। আর ওদিকে রাম লক্ষ্মণ সীতা আজ তারা অশ্বত্থ নগরী ছেড়ে কাঁদতে কাঁদতে ছুটে চলেছেন 14 বছর বনবাসে। এই রাজার বেটা রাজার বেটা ভাই কেন করে এরাই হলো রাজা দশরথের পুত্ররা লক্ষ্মণ ও রামের সহধর্মী সীতা। আজ তারা পিতৃসত্য পালনের জন্য চলেছেন 14 বছর বনবাসে। আর তখন রামের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবে এই হলেন পাথর মা পার্বতী মহিলা যুব সমিতির ওস্তাদ কুমারী সুচিত্রা এবং লক্ষ্মণের ভূমিকায় মামনি সিং সর্দার ও সীতার ভূমিকায় সুজাতা সোহি।
দিকে চারিদিকে রাম লক্ষ্মণ সীতা আজ তারা বনে জঙ্গলে ঘুরতে ঘুরতে এক সময় গিয়ে চিত্রকূট পর্বতে গিয়ে উপস্থিত হলেন। আরদিকে মহারাজ দশরথ রাজা আর দুই পুত্র ভরত শত্রুঘ্ন আজ তারা পিতার মৃত্যুর সংবাদ নিয়ে রাম লক্ষ্মণকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চিত্রকূট পর্বতে করেছে আগমন। ভরত শত্রুঘ্নের ভূমিকা নৃত্য পরিবেশন করে দেখাবে। এরা হলো দুই সহচর বোন পুতুল শহীদ ও প্রিয়ঙ্কা শহীদ।
ওরে ভাই বলো, ওরে ভাই বলো, আজ তারা অযোধ্যা ছেড়ে এই চিত্রকূট পর্বতে কেন এসেছিস ভাই? আজ তারা অযোধ্যা ছেড়ে এই চিত্রকূট পর্বতে কেন এসেছিস ভাই? দাদা, আমাদের অযোধ্যা দিয়ে আমি অযোধ্যা নগরী নেই দাদা, আমাদের অযোধ্যা দিয়ে আমি অন্ধকার হয়ে গেছে দাদা, আমাদের অযোধ্যা দিয়ে আমি ওরে ভাই বলো, ওরে ভাই বলো, তুই কি কথা শোনালি রে ভাই? আমাদের অযোধ্যা নগরী, আমাদের পিতা মাতা, আমাদের সমস্ত অযোধ্যাবাসী সবাই চলে আসছে। কি বলবো না দুঃখের কথা, তোমরা চলে গেলে বনবাসে, আর সেই যখন আমাদের পিতা যাচ্ছে ছেলে করতে করতে আমাদের পিতা চলে গেলে স্বর্গবাসে দাদা, আমাদের পিতা আমি তোমার কথা অমান্য করতে পারবো না দাদা, আমি তোমার কথা অমান্য করতে পারবো না দাদা, কিন্তু আমি অযোধ্যা নগরী ফিরে যাবো না দাদা, যেখানে আমার প্রভু নাম চন্দ্র নেই সেই অযোধ্যা নগরী এই পরতারে ফিরে যাবে না দাদা, তবে আমি ফিরে যাবো দাদা, আমি ফিরে যাবো নন্দিক যাবে। তোমার পায়ের পাদুকা দুখানি আমার হাতে তুলে দিন দাদা, তোমার পায়ের পাদুকারে মস্তকের ধারণ করে নিয়ে যাবো নন্দিক যাবে। রাজা বানাবো তোমার পায়ের পাদুকাকে, এই তোমার পায়ের পাদুকা দুখানি আমার হাতে তুলে দিন দাদা। এই কথা এই যে ভাই আমার পায়ের পাদুকা দুখানি আজ আমি তোমার হাতে তুলে দিলাম দাদা, এই তোমার পায়ের পাদুকা আমি মস্তকে ধারণ করলাম দাদা, তোমার পায়ের পাদুকা আমি মস্তকে ধারণ করে নিয়ে যাবো নন্দিক গ্রামে, সিংহাসনে বসে রাজা বানাবো তোমার পায়ের পাদুকাকে। এই পরপরে তুমি যাবার সময় আমি তোমাদের নিয়ে একটা কথা বলে যেতে চাই দাদা, আমি এক এক করে 14 বছর অপেক্ষা করবো নন্দিক গ্রামে, আমি যেদিন 14 বছর পূর্ণ করে সেদিন আমি তোমাকে অযোধ্যা নগরে না দেখতে পাই দাদা, সেদিন ক্ষেত্রে ঘর থেকে বাঁচাতে পারবে না দাদা, এই ভরত সেদিন আত্মহত্যাকে মহাপাপ, আমি তোমাকে কথা দিলাম এক এক করে যেদিন আমার 14 বছর পূর্ণ হবে সেই দিনে তুই এখন আমার আদেশে অযোধ্যা নগরে ফিরে যাও, তুই এখন আদেশে অযোধ্যা নগরে ফিরে যাও। আমি চলে যাচ্ছি দাদা, আমি চলে যাচ্ছি দাদা, বিদায় দাদা, বিদায় দাদা, ভারতে মাত্র বলে গেল আমাদের পিতা আমাদের ছেড়ে চলে গেছে স্বর্গবাসে, কত ভাগ্যের কথা ভাই, আমরা আমাদের পিতাকে ছেড়ে আপনার ভাই, আজকে আমরা মোটা হাত তাদের পিতার পিণ্ড দান করা, কিন্তু আজ আমরা আমাদের পিতাকে কিসের পিণ্ড দান
কোথায়? আজ আমরা তুফান শুনে এই চিত্রকূট পর্বতে যত মনি ঋষিদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটে যাবো ভিক্ষা করতে। আর যা কিছু ভিক্ষা পাবো তা দিয়ে আমরা আমাদের পিতার চিত্রদান করবো ভাবি, তা দিয়ে আমরা আমাদের পিতার চিত্রদান করবো। আমরা তাই করবো দাদা, আজ আমরা আমাদের পিতার চিত্রদান করবো দাদা, তাই আজ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করবো দাদা, আজ আমরা পিতার চিত্রদান করবো দাদা। আর আমরা বের করবো, আমরা এক্ষুনি ছুটে যাবো এই চিত্রকূট পর্বতে যত মুনি ঋষিদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটে যাবো ভিক্ষা করতে। আর যা কিছু ভিক্ষা পাবো তা দিয়ে আমরা আমাদের পিতার চিত্রদান করবো। আমরা চলে যাচ্ছি ভিক্ষা করতে, তুমি আমাদের জন্য এই ফাল্গুন নদীর তীরে বসে অপেক্ষা করো সীতা, তুমি আমাদের জন্য এই ফাল্গুন নদীর তীরে বসে অপেক্ষা করো। তোমরা চলে যাও ভিক্ষা করতে, আমি তোমাদের জন্য এই ফাল্গুন নদীর তীরে বসে অপেক্ষা করবো প্রভু, তোমরা চলে যাও ভিক্ষা করতে। সীতা আমরা চলে যাচ্ছি, সীতা আমরা চলে যাচ্ছি, সীতা বিদায়, সীতা বিদায়, সীতা তারদিকে রাম লক্ষ্মণ ভাই চলে গেলে ভিক্ষা করতে। আজ ঠাকুরের লীলা খেলা, আজ ভগবান রাম লক্ষ্মণ আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে ভগবান, আজ পিতার চিত্রদান করবে ভগবান, তাই আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করছে ভগবান। আজ পিতার চিত্রদান করবে ভগবান। ভিক্ষা করছে ভগবান।
চারিদিকে রাম লক্ষ্মণ দু ভাই চলে গেলেন ভিক্ষা করতে। সেই সময় মহারাজ দশরথের আত্মা আজ ফাল্গুন নদীর তীরে ছুটে এসেছে। ফাল্গুন নদীর তীরে এসে মহারাজ দশরথ তার পিতাকে বলছেন, হে বাচ্চিতা, আজ আমি তোমার কাছে এসেছি মা, আজ আমি তোমার কাছে এসেছি মা। তবে তোমাকে জানে আমার ছোট কোটি প্রণাম গ্রহণ করুন পিতা, তবে তোমাকে জানে আমার ছোট কোটি আজ আমার ছেলের আমাকে পিণ্ড দান করিনি মা, তাই কি আমি স্বর্গে যেতে পারি না মা, আমার স্বর্গের দ্বার যে বন্ধ হয়ে উঠছে। তোমার ছেলেরা বেশি ভিক্ষা করছে, তারা ফিরে এলে তোমার পিণ্ড দান করবে পিতা, তোমার ছেলেরা বেশি ভিক্ষা করছে, তারা ফিরে এলে তোমার পিণ্ড দান করবে পিতা। ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা, ততক্ষণ তুমি আমার কাছে বসে অপেক্ষা করুন পিতা। আমার পিতা আমার যে বসে অপেক্ষা করার মতো সময় নেই না, আমায় যদি ঠিক সময় পিণ্ড দান করে না হই, তারপরে যে আমি কোনোদিন স্বর্গে যেতে পারবো না। আমার স্বর্গের দ্বার যে চিরতরে বন্ধ করে যাবে। আমি কি করবো পিতা, আমি কি আমাকে বলে পারি পিতা, আমি দেখে উপায় করে পারছি না পিতা, আমি দেখে উপায় তুমি কেন না মা, আজ তুমি আমাকে পিণ্ড দান করো মা, আজ তোমার দেহ পিণ্ডকে আমি এখনই চলে যাবো স্বর্গবাসী মা, আজ তুমি আমাকে পিণ্ড দান করো মা। আমি তোমাকে কিসের পিণ্ড দান করবো পিতা, আজকে আমার কাছে কিসে নেই পিতা, আজকে তোমার বক্তব্য তুমি খাইনি পিতা, আজকে তোমাকে কিসের পিণ্ড দান। তুমি কেন না মা, আজকে আমাকে ফাল্গুন নদীর তীরে সাক্ষী রেখে বালির চিত্র দান করো মা, আর তোমার দেওয়া বালির চিত্র খেয়ে আমি এক্ষুনি চলে যাবো স্বর্গবাসী মা। তুমি আজ আমাকে বালির চিত্র দান করো মা, আজ আমি তাই করবো পিতা, আজ আমি তোমার বালির চিত্র দান করবো পিতা, আজ আমি তোমাকে বালির চিত্র দান করবো।
থেকে এসেছি সীতা, এবার আমরা আমাদের পিতার চিন্তাদান করবো সীতা, এবার আমরা ভিক্ষা করে ফিরে এসেছি সীতা। চলে গেলে চেষ্টা করছে আমাদের পিতা আমার কাছে এসেছিল প্রভু, আমাদের পিতা আমার কাছে এসে আমার কাছে কালীর চিত্র চাইল, কালীর চিত্র দান করলাম প্রভু, তাকে পিতা চলে গেল। কেন তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলতে সীতা? আমাদের পিতা তো স্থান কোনোদিন ফিরে আসতে পারে না, কেন তুমি আমাদের সাথে মিথ্যা কথা বলছো না প্রভু? না, আমি মিথ্যা কথা বলছি না প্রভু, আমি সত্যি করে বলছি প্রভু, তোমরা কোথায় চলে গেলে মিথ্যা করতে? এই সময় আমাদের পিতা আমার কাছে এসেছিল, আমাদের পিতা আমার কাছে এসে আমাদের বাড়ির কিছু চাইল, আমাদের কাছে বাড়ির কিছু দান করলাম প্রভু, তাকে পিতা চলে গেল। তুমি যে আমাদের পিতাকে বাড়ির পিণ্ড দান করেছো, আর আমাদের পিতা যে স্থান কোনোদিন ফিরে এসেছিল, তার কি তোমার কেউ সাক্ষী আছে পিতা? তোমার কি কেউ সাক্ষী আছে প্রভু? আমার কাছে সাক্ষী আছে প্রভু, আমি সাক্ষী রেখেছি প্রভু, আমার কাছে সাক্ষী আছে স্বয়ং ফাল্গুন নদী, ওই ফাল্গুন নদী আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসছে সব কিছু দেখো আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিবি, আমি সব কিছু দেখো আমার প্রভুর কাছে আমাকে মিথ্যাবাদী সাজাবি। ওই ফাল্গুন নদী আমি তো তোকে সাক্ষী দেখে আমি আমাদের শ্বশুরকে ভালো চিত্র দান করেছি, তাতে আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিবি। ওই ফাল্গুন নদী এই জন্য আমি তোকে অভিশাপ দেবো, তোর জল কোনোদিন উপরে বইবে না, তোর উপর দিয়ে খুব শিকার পার হবে, তুই সাক্ষী ছিল অস্ত ছিল হয়ে আমার আর কি তোমার কেউ সাক্ষী আছে পিতা? আর কি তোমার কেউ সাক্ষী আছে? আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু, আমার কাছে সাক্ষী আছে ঋষি বলে দেখো, ঋষি বলে দেখো, সব কিছু দেখেছিস বাবা, প্রভুকে সত্যি কথা বলে আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে আমার প্রভুকে মিথ্যা কথা বলে দিবি, আমি তোমার কেউ সাক্ষী আছে পিতা? আর কি কেউ সাক্ষী আছে? আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু, আমার কাছে সাক্ষী আছে, এই কথা শুনেছি, সব কিছু রেখেছি মা, আমি তো সকল সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে অনেক পিণ্ড দান করেছি, সেই কথা তুই আমার প্রভুকে বলে দেবা, তুই আমার পাঁচটা করবা, তুই আমাকে মিথ্যাবাদী রাখবে আমি কিন্তু মহারাজ দশরথকে এই ফাল্গুন নদীর তীরে আসতে আর কি তোমার কেউ সাক্ষী আছে পিতা? আর কি তোমার কেউ সাক্ষী আছে? আমার কাছে আরো সাক্ষী আছে প্রভু, আমার কাছে সাক্ষী আছে ওই বর্ত বৃক্ষ, ওই বর্ত বৃক্ষ, তুই তো সব কিছু দেখেছিস বাবা, আমি তো প্রথম সাক্ষী রেখে আমি আমার শ্বশুরকে বাড়ির পিছু দান করেছি, সেই কথা তুই আমার প্রভুকে বলে দে, তুই আমার বাড়ির তুই আমাকে মিথ্যাবাদীর হাত থেকে রক্ষা করে দেবো বৃক্ষ, তুই
চোখের জল হে মাতৃতা আমি কত মিথ্য আমি জীবনেও কোনোদিন মিথ্যা কথা বলে না আর আজকেও মিথ্যা কথা বলবো না হে প্রভু রামচন্দ্র তোমরা দু ভাই চলে গেলে ভিক্ষা করতে সেই সময় মহারাজ দশরথের আত্মা এই ফাল্গুন নদীর তীরে এসেছিল মহারাজ দশরথ এই ফাল্গুন নদীর তীরে এসে মাছ যেটাকে বাড়ির পিঠে চাইলো আর মাছ যেটা তাকে বাড়ির পিঠে দাঁড় করলেন তা খেয়ে মহারাজ দশরথ দক্ষিণে চলে গেলেন স্বর্গবাসে এই আমি নিজের চোখে দেখেছি প্রভু আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না প্রভু আর আজকেও মিথ্যা কথা বলবো না এখানে যা কিছু ঘটনা ঘটেছে সত্যি ঘটনা ঘটেছে তার সাক্ষী আমি নিজে প্রভু তার সাক্ষী আমি নিজে বৈষ্ণবের কত কিছু পেয়ে যাবেন প্রভুকে সত্যি কথা বললেন পেয়ে যাবেন মা রক্ষা করলেন পেয়ে যাবেন প্রভুকে সত্যি কথা বললেন পেয়ে যাবেন মিথ্যাবাদী মাঠ থেকে রক্ষা করলেন তাই ওর কত কিছু আজ আমি তোমাকে আশীর্বাদ করি বাবা সত্য বেটা যাপন করি তার জীবনে তুই চির অবশ্যই থাকবি এই জগৎ তোমার ভালে তোর কাছের কথা কোনোদিনও ধরে শেষ হবে না তোর কাছের ছায়া থাকবে সব সময় শীতল তোর কাছে নিজেদের রানী বলবে সে চির শান্তি স্থাপন করবে আর এই ফাল্গুনের তীরে তুই যুগ যুগ ধরে অক্ষয় ফাল্গুনে বেঁচে থাকবি বাবা তুই যুগ যুগ ধরে অক্ষয় বলতে বেঁচে থাকবি এ আমার আশীর্বাদ এ আমার আশীর্বাদ এ আমার আশীর্বাদ এবার তো তুমি থাকতে পেরে প্রভু এবার তো তুমি আমাকে বিশ্বাস করো প্রভু এবার তো তুমি আমাকে আজ আমি উপযুক্ত প্রমাণ পেলাম আজ আমি উপযুক্ত সাক্ষী পেলাম যে তুমি আমাদের পিতাকে বাড়ির চিত্র দান করেছো তা একজন নারী হয়ে বাড়ির চিত্র দান করে একজন নারীর মান রেখেছো তাই আমি তোমাকে আশীর্বাদ করবো পিতা যুগ যুগ ধরে মানুষ যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে তোমার এই চিত্র দানের কথা মনে রাখবে এ আমার আশীর্বাদ এ আমার আশীর্বাদ এ আমার আশীর্বাদ ওরে ভাই লক্ষ্য এত চিন্তা এবার আমরা এই চিত্রকূট পর্বত ত্যাগ করে আমরা একসাথে চলে যাবো সেই পঞ্চবটি বনে গিয়ে আমরা 14 বছর বনবাস জীবন মুক্ত করবো তা না হলে পরস্পর আবার ফিরে আসতে পারে এই চিত্রকূট পর্বতে তাই চিত্রকূট পর্বত একসাথে ত্যাগ করে আমরা চলে যাবো সেই উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মন্ডলী মানিক মন্ডলী আমার নিজের ছোট মাথায় বলে যাও এতক্ষণে আমরা মানিকবাড়পুর মা পার্বতী মহিলা সমিতির অধিকার সুচিত্রা সহিতের পক্ষ থেকে আমাদের যে দ্বিতীয় নম্বর পালা পুত্রের সঙ্গে রাজা দশরথের মৃত্যু হইতে সীতার বাড়ি বিদ্যুৎ পালাখানি এখানেই করিলাম সমাপ্ত নমস্কার জয় শিব শম্ভু জহার দণ্ডবত একবারই দুহাত তুলে যাবে জয় রাধে একবার বলে যাবে রাধে রাধে তোর কপালে প্রেমানন্দ